আজকে ক্লাস 7 আমি তোমাদের পড়াবো তোমাদের তাপের যে চ্যাপ্টার রয়েছে তার তৃতীয় অংশ, তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। এখন তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন পড়তে গেলে আমরা আগে দেখি অবস্থা কী, পদার্থের অবস্থাটা কোনটাকে বলে। পদার্থের তিনটি অবস্থা, একটা হলো কঠিন, একটা তরল আর একটা গ্যাসীয়। এই যে তিনটি অবস্থা রয়েছে, এই তিনটি অবস্থা থেকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তনকে বলে অবস্থার পরিবর্তন। ধরো একটা বরফের খণ্ড, সেটাকে কিছুক্ষণ রেখে দিলে সেটা তরলে পরিণত হয়ে গেল, ধরো জলে পরিণত হলো, তাহলে সেটা কঠিন থেকে তরলে এলো। আবার তরল জলটাকে একটা পাত্রে নিয়ে একে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিলে এটা বাষ্পে পরিণত হলো, তাহলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল। তাহলে এই যে তিনটে অবস্থার একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তনকে বলা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন। যেমন ধরো যে তরল পদার্থ তুমি একটা ফ্রিজে রেখে দিয়েছো, অর্থাৎ তরল পদার্থ বলতে আমি এখানে জল কি বলবো, সেই জলটাকে তুমি ফ্রিজের একদম বেশি যেখানে ঠান্ডা হয় সেখানে রেখে দিয়েছো, খানিকক্ষণ পরে ঘন্টা 3-4 পরে তুমি দেখলে সেটা কঠিন হয়ে গেছে, বরফ হয়ে গেছে, তাহলে এখানেও অবস্থার পরিবর্তন ঘটলো। এরকমভাবে আমরা বিভিন্ন অবস্থার পরিবর্তন দেখি। যেমন আমাদের দেখার মধ্যে ধরো মোমকে গলতে দেখি, মোম তরল হয়ে যায়, তারপরে ওই যে বরফ থেকে জল, জল থেকে বরফ, জল থেকে বাষ্প, এইসবগুলো দেখতে পাই আমরা। এমনি অনেক পদার্থেরই অবস্থার পরিবর্তনগুলো হয়, অনেক বেশি তাপ লাগে। সেই পদার্থের অবস্থার পরিবর্তন হতে গেলে আমরা তাপের কি তার প্রয়োগ, অর্থাৎ তাপের প্রয়োজনীয়তা, সেইটা আমরা আজকে জানব। এখন এই যে ধরো কঠিন থেকে তরল, একটা বরফকে তুমি রেখে দিলে বরফটা জলে পরিণত হয়ে গেল। তা এখানে কেন জলে পরিণত হলো? যখন ফ্রিজের মধ্যে ছিল, ডিপ ফ্রিজ বলি যেখানটায় বেশি ঠান্ডা থাকে, সেখানে যখন ছিল তখন তো বরফ অবস্থাতেই ছিল। সেটা বাইরে বের করে আনার পর কেন সেটা তরল হতে শুরু করবে, জল হতে শুরু করবে? এসো আমরা সেটা বোঝার জন্যে একটা পরীক্ষা করি যে সেই তরলটা হতে গেলে কি কি জিনিস লাগে, অর্থাৎ কি নিয়ে সে তরলটায় হতে চায়। প্রথমে নেবে কি, একটা বরফের টুকরো নাও ফ্রিজ থেকে বের করে, বা যদি দোকান থেকে কোথাও পাওয়া যায় একটা বরফের টুকরো নিয়ে তোমার এই বরফের টুকরোটার সঙ্গে লাগবে একটা থার্মোমিটার লাগবে। থার্মোমিটারটা নিয়ে আমাদের সবসময় উষ্ণতাটা পরিমাপ করতে হবে। আচ্ছা, আর লাগবে কি, আর একটা মানে পাত্র, থালা জাতীয় কিছু পাত্র, চ্যাটকালো পাত্র, সেখানে নেবে। নিয়ে তুমি কি করলে, বরফের টুকরোটা সেই পাত্রেতে রেখে দিলে। এই পাত্রের মধ্যে বরফের টুকরোটা রইল। বরফের টুকরোটা রয়েছে, তুমি প্রথমে তার উষ্ণতা মাপলে, দেখলে 0 ডিগ্রি সি দেখাচ্ছে। খানিকক্ষণ যাচ্ছে, বরফটা গলছে, জলে পরিণত হচ্ছে। আবারও কিছুক্ষণ পরে তুমি উষ্ণতা মাপলে, দেখলে সেটাও 0 ডিগ্রি সি হচ্ছে। বরফটা অর্ধেক হয়ে গেল, গলে গলে অর্ধেক হয়ে গেল, এটা দেখছো তুমি। গলতে গলতে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, আরও কমছে, আরও কমছে, আরও কমছে। এরকম করতে করতে একটার সময় দেখবে বরফটার প্রায় একদম শেষে চলে এসছে, একদম শেষে চলে এসছে। এরকম যে সিস্টেমেটিক্যালি বলবে তাও নয়, বিভিন্নভাবে বলতে পারে, এরকম করে শেষকালটা রয়েছে। আর এইটা পাত্রটা বড় নেওয়ার জন্যে পাত্রটাকে একটু বড় নিতে হবে, নাহলে জলটা কিন্তু উপচে পড়ে যাবে, এখানে জলটা রয়ে গেছে। এই বরফটা যখন বরফ অবস্থাতে একটুখানিও যদি বরফ অবস্থায় থাকে, তখনও কিন্তু তুমি দেখছো, মাপছো, সেটাও 0 ডিগ্রি সি দেখাচ্ছে। দেখো সবসময়তেই 0 ডিগ্রি সি দেখাচ্ছে, তার মানে উষ্ণতার পরিবর্তন এখানে হচ্ছে না, কিন্তু বরফটা আস্তে আস্তে জলে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে কি সে কিছুই নেয়নি? তাহলে কি তাপের আমরা যখন চ্যাপ্টার পড়ছি, তাহলে কি তাপ বিষয়ে জানবো, তাহলে সে কি তাপ নেয়নি? তাপ নিলে তো আমরা জানি উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে এখানে কেন উষ্ণতার পরিবর্তনটা হলো না? তাহলে নিশ্চয়ই এ তাপ নেয়নি। তাহলে কেন সে বরফ থেকে কেন জলে পরিণত হলো? তাহলে কি নিল, কি নিয়ে জলে পরিণত হলো? এসো সেইটা জানার জন্যে আমাদের আর একটা পরীক্ষা করতে হবে। আমরা এখান থেকে জানলাম যে অবস্থার এই যে পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরলে যাচ্ছে, সেখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে সবসময়তেই 0 ডিগ্রি সি রয়ে যাচ্ছে। তার মানে কি উষ্ণতার পরিবর্তন হচ্ছে না বলে কি তাপ কি নিচ্ছে না? তাহলে আমরা আর একটা পরীক্ষা দেখতে হবে। এবার তোমাকে একটু কষ্ট করে কাঠের গুঁড়ো নিতে হবে। কাঠের গুঁড়ো যদি না পাও, মোটা তোয়ালে হলেও হবে। একটা কাঁচের গ্লাস, বড় মুখোলা, যাতে মোটামুটি একটা বরফ খণ্ড যেটা নেবে সেটা যাতে তার মধ্যে প্রবেশ করতে পারে, নিয়ে এইটাকে যা হোক যে কোনোভাবে হোক কাঠের গুঁড়ো দিয়ে আর একটা বড় পাত্রের ওপর রাখলে, বড় পাত্রের ওপর রেখে এখানে কাঠের গুঁড়ো দিয়ে বা তোয়ালে দিয়ে এখানটা ভর্তি করে দিলে, তোয়ালে দিয়ে যেন বাইরে থেকে, মানে পাত্রের মধ্যেখানে তোমার গ্লাসটা রইলো,
আর তার চারপাশে তুমি তোয়ালে দিয়ে এটাকে ঘিরে দিলে। ঘিরে আরেকটা তোমাকে ব্যবস্থা করে রাখতে হবে, থার্মোকলের টুকরো তোমাকে জোগাড় করতে হবে, থার্মোকলের টুকরো, একটু মোটা টাইপের থার্মোকলের টুকরো। আর একটা আগের বারের মতো একটা থার্মোমিটার লাগবে, থার্মোমিটার। আর বরফের টুকরো তো নেবেই। তুমি প্রথমে কি করবে, এর মধ্যে একটা জল গরম, মোটামুটি একটু জলটাকে একটা পাত্রে জল নিয়ে সেটা যদি ওভেনে এই 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট অতক্ষণ লাগবে না, 5 মিনিট যদি রাখা হয়, কি আর একটু কম, 3 মিনিট, 3 মিনিট রাখলেই দেখবে থার্মোমিটার দিয়ে মেপে দেখবে সেই জলটা ভালো। একটা পাত্রের মধ্যে জল নিয়েছো, সেটা উনুনেতে গরম করা হচ্ছে, একটা ধাতব পাত্র, এর মধ্যে যে জলটা আছে এটা তুমি থার্মোমিটার দিয়ে মেপে দেখলে হয়তো 60 ডিগ্রি এরকম হচ্ছে। 60 ডিগ্রি যখনই হয়ে গেল, 60 ডিগ্রি সি, সেই জলটাকে তুমি এর মধ্যে ঢেলে দিলে। তাহলে এইখানে জলটা যেটা রইল, আমি একটা অন্য কালি দিয়ে রাখাই, এখানে যে জলটা রইল সেটা 60 ডিগ্রি সি তাপমাত্রায় জলটা রইল। তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে 60 ডিগ্রি সি। মোটামুটি 15 গ্রামের মতন, 15 ml এরকম জল নিলেই চলবে। আচ্ছা, এর মধ্যে মোটামুটি 10 গ্রামের মতন একটা বরফ, 10 গ্রামের মতন একটা বরফের টুকরো তুমি এর মধ্যে ফেলে দিলে। একটা বরফের টুকরো, 10 গ্রামের মতন একটা বরফের টুকরো এর মধ্যে ফেলে দিলে, ঠিক আছে? এই বরফের টুকরোটা এর মধ্যে রইল। এবার এ গলতে থাকবে। এটা যেহেতু মানে উত্তপ্ত জল, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল। এবার তুমি করলে কি, প্রথমে এটা মাপার দরকার নেই, 60 ডিগ্রি দেখে নিয়েছি আমি, তুমি এটা থার্মোকল দিয়ে চাপা দিয়ে দাও ভালো করে। এই থার্মোকলের টুকরোটা নিয়েছো, এই থার্মোকলের টুকরো দিয়ে এর উপরে চাপা দিয়ে দিলে ভালো করে। এর উপরে দরকার হলে আর একটা তুমি একটা কাপড় একটু মোটা তোয়ালে জাতীয় পুরোটা ঢাকা দিয়ে দাও। দিয়ে খানিকক্ষণ তুমি ওয়েট করলে, এই 10 মিনিট এরকম ওয়েট করলে। ওয়েট করে তুমি এবার পুরো ঢাকনাগুলো সব খুলে ফেলছো। খুলে ফেলে তুমি দেখবে, তারপরে তুমি উষ্ণতাটা মাপছো। জলের উষ্ণতাটা মাপতে গিয়ে দেখছো, আরে বাস, জলের উষ্ণতা এত কমে গেল কেন? জলের উষ্ণতা কমে হয়তো 5 ডিগ্রি বা 7 ডিগ্রির কাছে চলে আসবে। দেখবে 5 ডিগ্রি সি বা 7 ডিগ্রি সি এর কাছে চলে আসবে, মানে বেশ ঠান্ডা, হাত দিলে বেশ ঠান্ডাই লাগবে, কনকন করবে, সেরকম উষ্ণতায় চলে এলো। কিন্তু তুমি তো নিয়েছো 60 ডিগ্রি উষ্ণতার জল, তাহলে সে তাপটা দিল কাকে? তোমার তো চারিদিকে তো বদ্ধ রয়েছে, তাপের কোনোভাবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কাঁচের গ্লাস আছে, ওপরে তুমি থার্মোকল দিয়ে দিয়েছো, সেখান দিয়েও তাপ যাবে না। তাহলে তাপটা কোথায় গেল? তাপটা তোমাকে এখন তুমি ভাবতে হবে, তাহলে তাপটা গেল কোথায়? না, ওই বরফটা গলতে গিয়ে তাপটাকে নিয়েছে। বরফটা গলার জন্য তাপটাকে নিয়েছে। আগে আমরা দেখেছি আগের পরীক্ষায় যে যখন বরফটা গলছিল, কঠিন থেকে তরলে হচ্ছিল, তখন কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হচ্ছিল না। এখানেও সেই ঘটনাই ঘটবে। এখানে বরফের উষ্ণতাটা যতক্ষণ পর্যন্ত কঠিন থাকবে, আস্তে আস্তে তরলে যাচ্ছে, শেষ বিন্দু পর্যন্ত কঠিনের, সে কিন্তু তার উষ্ণতাটা কিন্তু 0 ডিগ্রি সি থাকবে। কিন্তু কথা হচ্ছে, কিন্তু তাপ সে নিয়েছে, তার উষ্ণতা বাড়েনি বটে, কিন্তু তাপ সে নিয়েছে। সে তাপটা তাহলে কি করেছে? তাহলে তাপটা নিশ্চয়ই সে কঠিন থেকে তরল হবার জন্য ব্যবহৃত করেছে। সে কঠিন থেকে তরল হবার জন্য যে ব্যবহৃত করেছে, আমি সেটাকে একটু চার্টের মাধ্যমে দেখি, তাহলে কি হলো। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, সেখান থেকে 5 ডিগ্রি 7 ডিগ্রির মতন কাছাকাছি হয়ে যাচ্ছে। আর পুরোটা তখন বরফ এবং জল, যখন পুরো বরফটা গলে গিয়ে জল হয়ে গেল, তাহলে সমস্তটাই যখন জল হয়ে যাবে, এর উচ্চতাটা উঠে পড়বে অনেকটাই। প্রথমে যখন বরফটা দেওয়া হচ্ছে তখনই উচ্চতাটা অনেকটা উঠবে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। এখন ওই উচ্চতার পুরো জলটারই কিন্তু 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হয়ে যাবে, মানে উষ্ণতা অনেকটাই কমে গেছে। সেই উষ্ণতা কমে যাওয়ার কারণ, তার মানে ওই বরফটা কঠিন থেকে তরলে পরিণত হওয়ার জন্য সে তাপ গ্রহণ করেছে। এখন দেখো, আমরা একটা চার্টের মাধ্যমে দেখি যে তোমাদের বইয়ে যে চার্টটা দেওয়া আছে, সেই চার্টটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখন পদার্থ পরীক্ষার আগে, পরীক্ষার শেষে, এটা লিখি পরীক্ষার শেষে। তাহলে এটা পরীক্ষার আগে, পরীক্ষার শেষে। এখানে পদার্থটা লিখি প্রথমে বরফ, পরীক্ষার আগে উষ্ণতা, পরীক্ষার শেষে উষ্ণতা। বরফ পরীক্ষার আগের উষ্ণতা ছিল 0 ডিগ্রি সি। এটা নিয়েছিলাম পরিমাণটা মোটামুটি 10 গ্রামের মতন। পরীক্ষার শেষে উষ্ণতা হয়ে গেল সমস্তটাই 5 থেকে, মানে কমেছে আর কি, 5 ডিগ্রিতে, এই 5 ডিগ্রি সি থেকে 7 ডিগ্রি সি, সরি এর ক্ষেত্রে তো বেড়েছে, সামান্য বেড়েছে, সামান্য বৃদ্ধি পেয়েছে। এরপর আমি এলাম যে জল, গরম জল।
এটা নিয়েছিলাম মোটামুটি 15 ml এর মতন। এর প্রাথমিক উষ্ণতা ছিল 60°C। এটা যখন পরীক্ষার শেষে দেখা গেল এও এরকম 5 থেকে 7 ডিগ্রি, মানে এখানে উষ্ণতা এরও 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি, 5°C থেকে 7°C, এরও উষ্ণতা কিন্তু অনেকটাই কমেছে, উষ্ণতা অনেকটা কমেছে। এটা আমরা পরীক্ষালব্ধ ফল হিসেবে চার্ট একটা তৈরি করব, সেটা এরকম চার্টে লিপিবদ্ধ করা থাকবে। এরপরে আমরা দেখব, তাহলে আমরা এখান থেকে কনক্লুশন করলাম কি, তাহলে তাপ নিশ্চয়ই যেহেতু এখানে কমেছে জলটার, তাহলে ওই তাপটা বরফই নিয়েছে। সেই বরফটা কী জন্য নিয়েছে না, বরফটা তার কঠিন থেকে তরল অবস্থায় যাওয়ার জন্য নিয়েছে। কিন্তু আমরা আগের পরীক্ষায় দেখেছি তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না যখন কঠিন থেকে তরল হয়, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব মানে সেটাকে বুঝবো আর কি। তোমাকে উদাহরণটা বলি, ফ্রিজ যে চলে তখন ফ্রিজের বাইরের দিকের গা, মানে ধারের দিকে, পিছনে তো অনেক তার ফার আঁকামাকা সব থাকে, ওইদিকে যাওয়ার দরকার নেই, পাশের দিকে যে গা যে থাকে, ওই দরজা যেটা থাকে সেই দরজার দুটো পাশে যে গাটা থাকে ফ্রিজের, সেখানে হাত দিয়ে দেখবে গরম লাগছে। তাহলে কেন গরম লাগবে? তাহলে ফ্রিজের ভিতরটা ঠান্ডা, বাইরের চারপাশটা এরকম গরম কেন? কারণ হচ্ছে ফ্রিজে আমরা কি দেখি না, ওখানে তরল থেকে কঠিন অবস্থায় নিয়ে যাওয়া হয়, কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছি, এবং সেই তরল থেকে প্রথমে 0° যাবে জলটা, তারপরে সেটা থেকে 0° উষ্ণতার বরফ বা তার থেকেও কম উষ্ণতার বরফ হতে পারে। কিন্তু সেখানেও দেখা যাবে যে তারা যখন কঠিন তরল থেকে কঠিন অবস্থায় যাচ্ছে তখনও কিন্তু তাদের তাপ ওখানে বের করে দিতে হচ্ছে ওর থেকে, অর্থাৎ তাপ ওর থেকে বের করছে। 0° উষ্ণতারও সে জল থেকে 0°C উষ্ণতার জল থেকে 0°C উষ্ণতার বরফ হচ্ছে, সেই হতে গিয়ে তাকে তাপকে বাদ দিতে হচ্ছে, মাইনাস তাপ করতে হচ্ছে, তাই ফ্রিজটা ওরকম গরম হয়ে যাচ্ছে। ফ্রিজটা ভিতর থেকে তাপকে বাইরে বের করে দিচ্ছে, তাই ওরকম গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে পদার্থের তাহলে অবস্থার পরিবর্তনের জন্য তাপ লাগে। এইবার এই পরীক্ষাটা আরেকটা পরীক্ষা আমরা করতেই পারি, সেটা হচ্ছে যে জলকে যখন ফোটানো হবে, জলকে ফোটানোর সময় যদি একটা পরীক্ষা করি, সেই পরীক্ষাটা একটু পরে আসছে। আগে আমরা বরফের যে গলন হলো সেই গলন সংক্রান্ত কিছু বিষয় আমরা জেনে নিই। এই যে তাপটা তাহলে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য ব্যবহৃত হলো, কিন্তু তার উষ্ণতার পরিবর্তন ঘটালো না। এই তাপটাকে বলছি লিন তাপ, লেটেন্ট হিট, LATENT, লেটেন্ট হিট। এইটার কোনো বহিঃপ্রকাশ আমরা পাই না, তাই উষ্ণতার পরিবর্তনটা হয় না। আমরা টাচ করে বুঝতে পারি না যে সে তাপ নিয়েছে, আমরা শুধু বুঝতে পারি অবস্থার পরিবর্তন দেখে। কিন্তু লিন তাপের যখন সংজ্ঞা বলা হবে তখন কিন্তু কিছু কন্ডিশন চাই, সেটা হচ্ছে একক ভরের কোনো কঠিন পদার্থ উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে তাপ, শুধুমাত্র অবস্থার না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে, মানে এখানে তরল অবস্থায় আসতে যে তাপ গৃহীত হয় তাকে গলনের লিন তাপ বলে। তাই সেই জন্য যে লিন তাপটা লাগছে তাকে বলছি গলনের লিন তাপ। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে একক ভরের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। যেমন বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 80 আমরা আগেই জেনেছি যে তাপের একক ক্যালোরি, 80 ক্যালোরি পার গ্রাম। গ্রামটাকে আমরা জি দিয়ে শুধু লিখবো, GM লিখবো না। পার মানে এইটা মানে হচ্ছে নিচে রয়েছে, অর্থাৎ একক ভরের 1 গ্রাম। পার গ্রাম মানে একক ভরের বরফকে, তার মানে হচ্ছে 1 গ্রাম বরফকে, এইটাকে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত করতে এইখানে আমাকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। 80 ক্যালোরি তাপ দিতে হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 গ্রাম 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে।
এবার তোমাদের জন্য একটা অঙ্ক বলি, ধরো যে তাহলে আমি এখানে একটা পড়ি, তাহলে লিন তাপটা জানলাম যে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা সে গ্রহণ করে বা বর্জন করে। আমরা বর্জন করার ক্ষেত্রে ফ্রিজের উদাহরণটা দিয়ে দেখিয়েছি, ওটা বর্জনও করবে যেখান থেকে তরল থেকে কঠিনে যাচ্ছে। তাই অবস্থার পরিবর্তন করার জন্য, অর্থাৎ কঠিন থেকে তরলে গেলে সে তাপটা গ্রহণ করবে, আর তরল থেকে কঠিনে গেলে তাপটা বর্জন করবে। তাহলে এই যে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা গৃহীত হয় বা বর্জিত হয় তাকেই বলছি আমরা লিন তাপ। এক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না, একই উষ্ণতায় কঠিন অবস্থায় যা ছিল তরল অবস্থাতেও একই থাকবে, বা তরল অবস্থায় যা ছিল সেখান থেকে কঠিন হলে কঠিন অবস্থাও উষ্ণতা একই থাকবে, এখানে কোনো উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। তখন যে তাপটা গৃহীত হবে বর্জিত হবে সেটাকে বলছি এবার লিন তাপ। এবার স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে এখানে আমি বললাম গলনের লিন তাপ। এটা কেন বললাম গলনের লিন তাপ? এখানে একটা কঠিন বরফ থেকে আমরা তরল জলে পরিণত করছি উষ্ণতার পরিবর্তন না করে, সেই জন্য তাকে বলছি আমরা গলনের লিন তাপ। তাহলে সেই আমরা বরফ গলনের লিন তাপ পেয়েছি 80 ক্যালোরি প্রতি গ্রাম। এখন আমরা এই সময় এটা দিয়ে আমরা একটু অঙ্ক করে চেষ্টা করি যে 80 ক্যালোরি প্রতি গ্রাম এইটা দিয়ে একটু অঙ্ক করি। মনে করো একটা বরফখণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল, সেই বরফখণ্ডটার ভর হচ্ছে 8 গ্রাম ভরের একটা বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল, সেখান থেকে 8 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হবে, জল তৈরি করতে হবে। তাহলে কত তাপ তাকে দিতে হবে? এখানে দেখো উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে উষ্ণতার পরিবর্তনের জন্য কোনো তাপ লাগবে না, শুধু কি জন্য লাগবে? বরফ থেকে জল তরল হবার, অর্থাৎ শুধুমাত্র লিন তাপ লাগবে। সেই লিন তাপটা আমরা জানি 1 গ্রামের জন্য 1 গ্রাম 0 ডিগ্রি উষ্ণতার বরফ 0 ডিগ্রি সি উষ্ণতার থেকে 1 গ্রাম 0 ডিগ্রি সি উষ্ণতার জলে হতে গেলে কত লাগবে? 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এবার যদি 8 গ্রাম করি, এটা ঐকিক নিয়মে চলে আসবে সবই, তখন লাগবে 80 গুণিত 8, 88 64 640 গ্রাম 640 ক্যালোরি, এত তাপ তার লাগবে, এত তাপ সে গ্রহণ করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার আমরা ধরো দেখব কি বিভিন্ন ধরনের যে অবস্থার পরিবর্তন, এই সম্বন্ধে আরও তোমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। যে এবার ধরো জল থেকে বরফে পরিণত হচ্ছে, কত তাপ তাহলে বর্জন করবে, সেই ব্যাপারটাও তোমরা ভাবতে পারো। এবার আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে অবস্থার পরিবর্তন কি কি হতে পারে। দেখো বিভিন্ন ধরনের অবস্থার পরিবর্তন এরকম হতে পারে: কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। কঠিন থেকে উষ্ণতার পরিবর্তন না করে প্রতিটা ক্ষেত্রেই তাই, শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য। কঠিন থেকে যখন তরলে যাচ্ছে তখন কি হবে? তাপ লাগবে, তাহলে প্লাস তাপ। এই যে তাপটা লাগছে সেইটাকে বলছি আমরা গলনের লিন তাপ। এবার কঠিন থেকে তরল গেল, তরল থেকে যদি কঠিন অবস্থায় যাই সেটাতে কি না তাপ এখানে বর্জন করতে হবে, তাহলে মাইনাস তাপ। এই যে ঘটনা তরল থেকে কঠিনে যাওয়ার ঘটনাকে বলে কঠিনী ভবন, তাহলে এটা হবে কঠিনী ভবনের লিন তাপ। গেল। তরল থেকে গ্যাসীয় অবস্থায় যা হবে, এখানেও তাপ লাগবে, এইটাকে বলছি আমরা বাষ্পীভবনের লিন তাপ। একইভাবে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আনতে গেলে তাকে বলছি আমরা ঘনীভবন। এই ঘটনাটাকে বলে ঘনীভবন, এখানে তাপ শোষিত হবে, তাপ বর্জিত হবে, এই ঘটনাটাকে বলে ঘনীভবন, তাই এটাকে বলছি ঘনীভবনের লিন তাপ। এই যে আমরা 4 ধরনের তাহলে লিন তাপ পেলাম। গলনের লিন তাপ, তার বিপরীতটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। বাষ্পীভবনের লিন তাপ, তার বিপরীতটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। এইগুলো তোমাদের তৈরি করতে হবে। এখন বাষ্পীভবন বলতে কি বোঝাচ্ছে?
তার আগে আর একটা জিনিস আমি তোমাদের বলি, যে লিন তাপ তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাহলে লিন তাপটা কী কাজ করছে? আমরা হয় বাহ্যিকভাবে দেখছি তার অবস্থার পরিবর্তনটা করছে, কিন্তু তার মধ্যে ভিতরে তাহলে কী কাজ করছে? তাহলে ভিতরে তো শক্তিটা সে গ্রহণ করছে, ভিতরে শক্তি গ্রহণ করে তাহলে কী করছে? দেখো, আমরা পদার্থের অভ্যন্তরীণ যদি আমরা একটু গঠনকে একটুখানি আলোকপাত করি, ওরা একটা কঠিন পদার্থের মধ্যে কণাগুলো খুব কাছে কাছে থাকে, ঘেঁষাঘেঁষি করে থাকে। অত এতগুলো আমি ছোটো ছোটো জায়গা দিয়ে করি, আমরা খুব ঘেঁষাঘেঁষি করে থাকে। এইখানটা ধরো কঠিন পদার্থ করলাম, খুব ঘেঁষাঘেঁষি করে এরা অবস্থান করে। এদের মধ্যে দূরত্ব প্রায় মানে নগণ্য বলা যেতে পারে, আমরা কল্পনাই করতে পারবো না, এত ছোট। যখন তরল হলো এটা কঠিন, যখন তরল হলো এইটাই একটুখানি এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে, এতটা ঘেঁষাঘেঁষি থাকবে না। এরকম করে সজ্জিত যে থাকবে তা নয়, কিন্তু একটু দূরে দূরে থেকে যাবে আর কি। আমি যেটা বলতে চাইছি সেটা বোঝানোর জন্য তোমাদের এরকম করে একটু পাশে পাশে আঁকছি, ঠিক আছে? তাহলে এই যে কণাগুলো দূরে দূরে চলে যাচ্ছে, তার জন্য শক্তি সে গ্রহণ করবে, এটা তরল অবস্থা। গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আরেকটু দূরে দূরে চলে যাবে পদার্থগুলো, আরেকটু দূরে দূরে, এদের মধ্যে আকর্ষণ প্রায় থাকবেই না, এরকম দূরে দূরে চলে যাবে। তাহলে এইটা দেখো, এখন এইখানে যে কণাগুলো যে আকর্ষণ বলে কাছাকাছি ছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সে যে আকর্ষণ করছিল সেখান থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমার কিছু শক্তি লাগবে। দেখবে, ধরো চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু কাছাকাছি আনছো, দিয়ে আকর্ষণ করছে, খুব যদি শক্তিশালী চুম্বক হয় সেখান থেকে টেনে সরাতে আমাকে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে। এখানেও তাই, এদেরকে দূরে দূরে সরানোর জন্য, তরল অবস্থায় আনতে গেলে দূরে দূরে একটু সরাতে হবে, তার জন্য আমাকে শক্তি দিতে হচ্ছে। সেই শক্তিটা এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেইটাকে একটু কমিয়ে দিচ্ছে, তার জন্য শক্তিটা গ্রহণ করছে, সে কিন্তু উষ্ণতাটা বাড়াতে পারছে না। তরল থেকে যখন গ্যাসীয় অবস্থায় নিয়ে আসছি, তখন আরও দূরে দূরে তাকে সরাতে হচ্ছে। এখানে গ্যাসীয় অবস্থায় প্রায় একটার সঙ্গে আর একটার আকর্ষণ প্রায় নগণ্য, এই দূরত্বটা ওখানে বেড়ে যাচ্ছে, তার জন্য আমাকে বাইরে থেকে আরও শক্তি দিতে হচ্ছে। এই জন্য তোমরা খেয়াল করে দেখবে যে গলনের লিনতাপ যতটা, তার থেকে বাষ্পীভবনের লিনতাপ আরও বেশি। আমি বাষ্পীভবনের লিনতাপটা এবার দেখাবো। তা বিষয়টা হচ্ছে এইরকম, তাহলে তার অভ্যন্তরীণ যে অণুর অবস্থান, সেই অণুর অবস্থানটাকে পরিবর্তন করার জন্য শক্তি লাগছে, ওখানে তাপ শক্তিটা সেই কাজে ব্যয়িত হচ্ছে, সেই জন্য তার বহিঃপ্রকাশটা হচ্ছে না। যখন একবার কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে, তারপরে তার বহিঃপ্রকাশটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? অর্থাৎ সেটা দেখবো, তারপরে উষ্ণতাটা ক্রমশ বাড়ছে। এবার আমি আসি বাষ্পীভবনের লিনতাপের ক্ষেত্রে। একটা পাত্রে ধরো জল নেওয়া হয়েছে, সেই জলটা বিশুদ্ধ হলেই ভালো, তার মধ্যে কোনো মিনারেলস বা অন্য কিছু না থাকাই ভালো। সেটা একটা পাত্রে জলটাকে নিয়ে উত্তপ্ত করা হচ্ছে, বার্নার দিয়ে উত্তপ্ত করা হচ্ছে। একটা থার্মোমিটার লাগবে, যে থার্মোমিটারটা উত্তপ্ত করলে কি হয়, তার আমরা ওতে স্পর্শ করি না, এইখানে স্ট্যান্ড দিয়ে একটু উপরে ধরে রাখতে হয়, উপরে ধরে রাখতে হয় স্ট্যান্ড দিয়ে, যাতে তার বাষ্পটা, আমি এখানে ছোটো করে আঁকছি, ধরো থার্মোমিটারটাকে, মানে বাষ্পটা শুধু পাবে, বাষ্পটা থার্মোমিটারটাকে পাবে এরকম, মুখটা সরু। তো দেখবে একসময় জলটা ফুটছে, ওপরে সব বাষ্প উঠছে, তখন দেখবে এটা বিশুদ্ধ জলটা হলে তখন এটা দেখাবে 100 ডিগ্রি সি। তারপরে স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক প্রমাণ চাপে সেটা হচ্ছে 100 ডিগ্রি সি। সেই উষ্ণতায় জলটা ফুটছে, তুমি আরও বাড়িয়ে দিলে, বার্নারটাকে আরও বেশি জোর করে দিলে, তাড়াতাড়ি ফুটুক, তাহলে আমি বেশি করে তাপ দিচ্ছি, দেখি কি হয়, যে তার উষ্ণতাটা বাড়ে কিনা। দেখা গেল যে উষ্ণতা বাড়ছে না, এখানে এত তাপ দিচ্ছি, উষ্ণতা কিন্তু এর বাড়ছে না, এ কিন্তু বাষ্পীভূত করে দিচ্ছি তাড়াতাড়ি, কিন্তু সেই বাষ্পটার আমি টেম্পারেচার দেখছি সবই কিন্তু 100 ডিগ্রি সি। যতক্ষণ আমি করে যাব ততক্ষণই দেখবো 100 ডিগ্রি সি। তাহলে এইখানে যে যতই আমি জোরে তাপ দিই বা আস্তে তাপ দিই, তাই এখানে কিন্তু বেশি করে জল বাষ্পীভূত হবে বটে, এর উষ্ণতা কিন্তু বাড়বে না যদি স্বাভাবিক চাপে হয়, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলে তবে আমরা খোলা বাতাসে যেরকম করে থাকি। তাই তরকারি যখন রান্না করা হয়, এটা অনেকের আমাদের ধারণা যে আমরা যদি বেশি করে জল যখন ফুটে গেল, ধরো ভাত হচ্ছে ফুটে গেল যখন, তখন সেটাকে যদি আমি আরও বেশি করে তাপ দিই আমাদের তাড়াতাড়ি হবে, আসলে কিন্তু তাড়াতাড়ি হবে না। ওটা আস্তে আস্তে কমিয়ে দিলেও, কমিয়ে একদম মিনিমাম টেম্পারেচার ওখান থেকে যদি বার্নার থেকে আমি নিই, তখনও যে সময় লাগবে, কারণটা একটাই, যে ওখানে যে জলটা আছে, জলের মধ্যে যে ভাতটা আছে, সেই ভাতটা তো টেম্পারেচার পাচ্ছে 100 ডিগ্রি, তার বেশি আমি দিতে পারবো না। এখানে আমি যতই বার্নার করি জল বাষ্পীভূত হয়ে যাবে, ও কিন্তু 100 ডিগ্রি বেশি পাবে না, জলটা 100 ডিগ্রির বেশি তাপমাত্রায় যাবে না এখানকার জলটা।
বেশি করে বাষ্পীভূত হবে, যত আমি তাপ বেশি দেবো বেশি করে জলটা বাষ্পীভূত হবে, তাই রান্না হতে একই সময় লাগবে। ফুটে যাওয়ার পর কিন্তু, ফোটার আগে বলছি না, কোনো কিছু আমাদের খাদ্যবস্তু যখন ভাত রান্না করছে বা কোনো তরকারি যখন ফুটে গেল তারপরে আর আমি উষ্ণতা বাড়াতে পারবো না, শুধু রেখে। প্রেসার কুকারে বাড়ানো যাবে, প্রেসার কুকারে চাপ বাড়ানো হচ্ছে, তাই স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। ওটা প্রেসার কুকারে কৃত্রিমভাবে চাপটাকে বাড়িয়ে প্রায় 120 ডিগ্রি তাপমাত্রায় ফোটানো হয়, তাই প্রেসার কুকারে তাড়াতাড়ি খাদ্যবস্তু সিদ্ধ হয়। ঠিক আছে, এটা অন্য একটা বিষয়, তো ওখানে বলে দিলাম। এই গেল বাষ্পীভবনের। এখানে বাষ্পীভবনের লিন তাপ যদি জলের ক্ষেত্রে বিশুদ্ধ দেখা যায়, বিশুদ্ধ জলের ক্ষেত্রে বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগবে। ক্যালোরি তাপের প্রয়োজন, এইটা তোমাদের ভাবতে হবে। আমরা যেমন বরফের গলনের লিন তাপ আমরা পেয়েছি 80 ক্যালোরি পার গ্রাম, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি। এই ডাটাগুলো তোমাদের যেন মুখস্থ থাকে, বিভিন্ন সময় কাজে লাগবে। জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, আর বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলনের লিন তাপ আমরা যে সংজ্ঞাটা করলাম, এখানেও সেই একই সংজ্ঞা। বরফের ক্ষেত্রে ছিল 0 ডিগ্রি সি উষ্ণতার, আর এখানে হলো 100 ডিগ্রি সি উষ্ণতার। ওখানে ছিল 80 ক্যালোরি, এখানে হলো 537 ক্যালোরি। ঠিক আছে, এখন তার মানে এবার আমরা কিছু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সকলেরই আছে। যেমন ধরো ইঞ্জেকশন দেওয়ার সময় কিছুটা স্পিরিট ঘষে দিল, যে জায়গাটা দেবে স্পিরিট আসলে জীবাণুমুক্ত করে, তাই স্পিরিটটা যে জায়গাটা ইঞ্জেকশন দেওয়া হয় সেখান থেকে জীবাণু যাতে শরীরে না প্রবেশ করতে পারে, এই যে স্পিরিট দেওয়া হয়। তা স্পিরিট কী হয়, স্পিরিটটা দেওয়ার পরে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগে সেই জায়গাটা, কেন লাগে? স্পিরিট হচ্ছে খুব উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী মানে যে তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। এখন বাষ্পীভূত হতে গেলে তাকে তাপ নিতেই হবে, কারণ সে তরল অবস্থায় স্পিরিটটা ঘষছে তরল অবস্থায়, সেই তরল থেকে সেই বাষ্পে পরিণত হচ্ছে, সে তাপ তাকে নিতেই হবে, সেই তাপটা আমাদের শরীর থেকে নিয়ে নিল যে জায়গায় স্পিরিটটা লাগানো হয়েছে সেই জায়গা থেকে, তাই ওখানটা ঠান্ডা হয়ে গেল। এইরকম আমরা এটাকে বলছি। তাহলে বাষ্পীভবনে এই যে ঘটনাটা, ধরো স্ফুটন কাকে বলছে একটা জিনিস খেয়াল করবে। স্ফুটন হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আমরা তরল পদার্থ, বিশেষত জলই আমি হিসাব করি, যে উষ্ণতায় ফুটতে শুরু করে তার সমগ্র জায়গা থেকে। দেখবে জল একটা পাত্রে নিয়ে ফোটাবে, তার ভিতর থেকে সমগ্র জায়গা থেকে টপক 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 করে ফুটছে। এই যে উষ্ণতাটায় ফুটছে সেইটাকে বলছি স্ফুটনাঙ্ক। বেশিরভাগ কয় আছে মানে ওটা হচ্ছে টেম্পারেচারকে বোঝায়, আর এই ঘটনাটাকে বলছি স্ফুটন। ঠিক আছে, কিন্তু জল বাষ্প হওয়ার জন্য সবসময় কি স্ফুটন দরকার হয়? শীতকালে আমরা দেখি জামা কাপড় শুকোতে দিলাম, অনেক কম টেম্পারেচার, জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। মেজে ঘরদোর মোছা হলো, মেঝেতে জল জল ভাব, একটু পরেই শুকিয়ে যাচ্ছে, তাই জল তো বাষ্পীভূত হচ্ছে। তার জন্য তো সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার নেই। জল এই যে নদী নালা থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত কিন্তু সবসময়তেই হচ্ছে, সারা দিন রাতই হচ্ছে। তাপ বেশি পড়লে বেশি বাষ্পীভূত হয়, তাপ কম পড়লে অর্থাৎ সূর্যের তাপ বেশি হলে বেশি বাষ্পীভূত হয়, তাপ কম পড়লে কম বাষ্পীভূত হয়। সারাদিনই কিন্তু সবসময়তেই বাষ্পীভূত হচ্ছে। তাহলে সেই বাষ্পীভূত হওয়ার জন্য কি স্ফুটন দরকার, 100 ডিগ্রি সেলসিয়াস দরকার? না, যে কোনো উষ্ণতাতেই জল কিন্তু বাষ্পীভূত হয়। তাহলে দেখো, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা দুভাবে ঘটতে পারে। একটা হচ্ছে যে যদি সেটা আমরা তাপ দিই, ধরো উনুনে তাপ দেওয়া হচ্ছে, বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে, তাতে কি হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা ফুটতে শুরু করবে, এইটাকে বলছি স্ফুটন, বয়েলিং। 0 থেকে 100 আগে পর্যন্ত তরল অবস্থায় তার যে বাষ্পীভূত হওয়ার ঘটনা সেইটাকে বলছি বাষ্পায়ন। তাহলে এই দুটো মিলিত ঘটনাকে একসঙ্গে বলা হবে বাষ্পীভবন। আমরা বাষ্পীভবনের লিন তাপ পেয়েছি জলের ক্ষেত্রে 537 ক্যালোরি পার গ্রাম। এই 537 ক্যালোরি পার গ্রাম এই তাপটা কিন্তু স্ফুটনের ক্ষেত্রেও লাগবে, অর্থাৎ সেখান থেকে তরল থেকে যখন বাষ্পে পরিণত হচ্ছে সেখানেও লাগবে প্রতি গ্রামের জন্য। বাষ্পায়নের ক্ষেত্রেও লাগবে, সেখান থেকেও যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে সেখানেও লাগছে।
তবে বাষ্পায়নের ক্ষেত্রে কিছুটা হয়তো বেশি লাগবে, কারণ এইখানে স্ফুটনেতে তাপ নিয়ে তাদের যে অণুগুলোর কথা বলছিলাম সেই অণুগুলোর কিন্তু দূরত্ব একটু বেড়ে যায়। আর বাষ্পায়নে কম তাপমাত্রায় থাকে বলে অণুগুলো আর একটু কাছাকাছি থাকে, এদের মতো এত দূরত্বটা বাড়ে না। ফলে এই দূরত্বটাকে বাড়িয়ে তাকে বাষ্পীভূত করছে, অণুগুলোকে আরও দূরে পাঠিয়ে দিচ্ছে। তার ফলে বাষ্পায়নের ক্ষেত্রে দেখা যাবে হয়তো একটু তার লিন তাপটা একটু বেশি লাগে। যাই হোক, সেটা আমরা ধরে নেবো সবের ক্ষেত্রেই বাষ্পীভবনের লিন তাপই হচ্ছে 537 ক্যালোরি। এই এত স্পেসিফিক জটিল ব্যাপারটার মধ্যে যাবো না, তবুও তোমাদের যদি কারোর মানে বোঝার ইচ্ছা থাকে তার জন্য আমি বললাম। বাষ্পায়ন তার মানে তরল অবস্থায় 0 ডিগ্রি, আমি জলের ক্ষেত্রে বলছি, থেকে 100 ডিগ্রির যে কোনো 100 ডিগ্রির থেকে বেশি 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম যে কোনো তাপমাত্রা পর্যন্ত তরল অবস্থায় বাষ্পীভূত হতে থাকে। এই ঘটনাকে বলছি বাষ্পায়ন। এই দুটো মিলে হচ্ছে বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন দুভাবে হবে, স্ফুটন আর বাষ্পায়ন। এখন স্ফুটনের ক্ষেত্রে লিন তাপ যেটা লাগছে সেটা কী থেকে পাচ্ছে, সেটাকে বার্নার থেকে পাচ্ছে। কিন্তু বাষ্পায়নের ক্ষেত্রে যে লিন তাপটা লাগছে সেটা কোত্থেকে নিচ্ছে না, সেটা তার যে আর যে বডিটা রয়েছে, অর্থাৎ হচ্ছে তার যে বাদবাকি অংশটা পড়ে আছে বা যার সঙ্গে ওই তরলটা রয়েছে তার থেকে নিচ্ছে। যেমন আমি তোমার স্পিরিটের উদাহরণটা দিলাম, যে গায়ে স্পিরিট দিলে সেটা যখন বাষ্পীভূত হচ্ছে তখন সেই জায়গাটা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণটা হচ্ছে সে যখন বাষ্পীভূত হচ্ছে তার যে লিন তাপটা লাগছে সেই লিন তাপটা সে কিন্তু শরীরের ওই অংশ যেখানে সেটা লাগানো হয়েছিল সেখান থেকে নিচ্ছে, তার জন্য সেখানটা ঠান্ডা লাগছে। তার মানে হচ্ছে কি, যেখানে সেই সংযুক্ত জায়গা থেকে সে কিন্তু তাপটাকে সংগ্রহ করছে, লিন তাপ হিসেবে হয়ে বাষ্পীভূত হচ্ছে। আর স্ফুটনের ক্ষেত্রে কী হচ্ছে, ওই যে অনবরত তাপ সরবরাহ করা হচ্ছে সেইখান থেকেই বাষ্পীভূত হচ্ছে। তাই স্ফুটনের ক্ষেত্রে কিন্তু জল যেটা ধরো জলকে আমি ফোটাচ্ছি, তারপরে যেটা বাষ্পীভূত হচ্ছে তারপরে যে জলটা পড়ে আছে সেটা কিন্তু তাপমাত্রাটা কমে না, সেটা কিন্তু 100 ডিগ্রিই থাকে, যেহেতু তাপ এখানে সরবরাহ করা হচ্ছে। বাষ্পায়নের ক্ষেত্রে কিন্তু ওই যে যেখানটা থেকে তরলটা বাষ্পীভূত হচ্ছে সেখান থেকে তাপটা নিয়ে নেওয়ার জন্যে সেই জায়গাটা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই বাষ্পায়নের ক্ষেত্রে এখানে বস্তু শীতল হয়, এটা মনে রাখতে হবে। বাষ্পায়নে বস্তু শীতল হয়, সেটা আমরা স্পিরিটের ক্ষেত্রে দেখলাম। ঘরের মেঝে যদি মোছা হয় তার খানিকক্ষণ পরেই দেখা যাবে ঘরের মেঝেটা খুব সুন্দর ঠান্ডা লাগছে। তারপরে ধরো তুমি চান করে এলে গায়ে জল মুছলে না, গায়ের জল, সেটা ফ্যান চালিয়ে দিয়ে বসে রইলে, তাহলে কী হলো, বাষ্পীভূত হচ্ছে গা থেকে, দেখবে গায়ে কাঁটা দিচ্ছে, সেই ঠান্ডা লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে, তার মানে কী হচ্ছে, ওখান থেকে তাপটা নিচ্ছে, নিয়ে বাষ্পীভূত হচ্ছে। এরকম করে মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ঠান্ডা লেগে যাবে মানে সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই যে শরীর থেকে তাপটা নিয়ে নিচ্ছে তার ফলে শরীর কিন্তু একটু উইক হয়ে যাচ্ছে, তার ফলে জীবাণুরা অ্যাটাক করতে পারে। বস্তু শীতল হয় তার মানে বাষ্পায়নের ক্ষেত্রে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। তবে তার আগে একটা জিনিস আমি বলে রাখি, এখানে বাষ্পায়ন বিষয়টা যখন এলো, বাষ্পায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটুখানি এখানটা দেখার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে বাষ্পায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি। তরলের স্ফুটনাঙ্ক যত, তরলের প্রকৃতি, তরলের স্ফুটনাঙ্ক যত কম হবে সে তত তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। সেটা তোমার স্ফুটনাঙ্ক যদি 100 ডিগ্রিতে, তার স্ফুটনাঙ্ক তো 56 ডিগ্রি, যেমন ইথারের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা 56 ডিগ্রিতে যাচ্ছি না, ওটা হচ্ছে তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক। কিন্তু সেটা যখন অন্য উষ্ণতায় আছে জলের মতো, তারও বাষ্পায়ন হবে, সেটা কিন্তু তাড়াতাড়ি হবে, জলের থেকে দ্রুত হবে, কারণ তার স্ফুটনাঙ্কটা কম। তাই যার স্ফুটনাঙ্ক যত কম, আচ্ছা স্ফুটনাঙ্ক কথাটা বলিনি তোমাদের, স্ফুটনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ চাপে কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, তার সমগ্র অংশ থেকে বাষ্পীভূত হতে শুরু করে, সেই উষ্ণতাটাকে বলছি স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পীভূত হয় প্রমাণ চাপেতে, সেটাকে বলছি তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক। এবার চাপ কমলে দেখা যাচ্ছে স্ফুটনাঙ্ক তার কমে যাচ্ছে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। প্রেসার কুকারের মধ্যে আমরা চাপ বাড়িয়ে তার স্ফুটনাঙ্ককে কৃত্রিমভাবে বাড়ানো হয়। আচ্ছা, এখানে তরলের প্রকৃতি, তাহলে তরলে যদি তার স্ফুটনাঙ্ক কম হয় তাহলে তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, যেমন ইথারের ক্ষেত্রে, স্পিরিটের ক্ষেত্রে, এরকম। তারপরে হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল। কীরকম, তুমি একটা তরল, একই পরিমাণ তরল একটা থালার মধ্যে নিয়েছো আর একটা গ্লাসে নিয়েছো, নিয়ে দুটোকেই রোদে রেখে দিলে, দেখবে থালারটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তার মানে থালার উপরের যে ক্ষেত্রফলটা সেইটা বেশি বলে সেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হচ্ছে। 3 নম্বর বলতে পারি বায়ু প্রবাহ। যদি বাতাস দেয় তাহলে, যেমন আমরা চাকে ঠান্ডা করার জন্য ফু দিই, তখন ওখান থেকে জলীয়বাষ্পটা বেরোলে সেই যে তাপটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তার ফলে চাটা ঠান্ডা হয়। তাড়াতাড়ি হয়। ফু দেওয়া মানে কি, ওটা বাষ্পায়নটা তাড়াতাড়ি করা হচ্ছে। তাহলে উপরে যে বাষ্পগুলো জমছে সেগুলোকে যদি ফু দিয়ে আমরা সরিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বাষ্পীভূতটা হবে, তাই সেটা ঠান্ডা হয়, অর্থাৎ বাষ্পায়নটা বেশি হয়। তার মানে বায়ু প্রবাহ। আর একটা বলতে পারো বায়ুর চাপ। বায়ুর চাপ যদি বেশি হয়ে যায়, বায়ু প্রবাহ বেশি হলে বাষ্পায়নের হার বাড়বে, কিন্তু বায়ুর চাপ যদি বেশি হয়
তাহলে কিন্তু সেটা বাষ্পায়নের হার কমে যাবে, কারণ তাকে চাপ মানে তাকে চেপে রেখে দিচ্ছে, অর্থাৎ বাষ্পায়নটা তাকে ধীরে করতে দিচ্ছে, ধীরে হতে দিচ্ছে। যদি বায়ু প্রবাহ হয় তাহলে বায়ুর চাপটা কমবে, তার ফলে বাষ্পায়নটা তাড়াতাড়ি হবে এবং জলীয় বাষ্পটাও সরে যাবে। আর বায়ুর চাপ যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু বাষ্পায়নের হার কিন্তু কমে যাবে। যাই হোক, এখন আমরা দেখবো বাষ্পায়নের ফলে বস্তু যে শীতল হয় তার আরও কয়েকটা উদাহরণ। যেমন দেখেছি যে গ্রীষ্মকালে অনেকে কলসি বা কুঁজো ব্যবহার করে যাতে জলটা ঠান্ডা থাকে, পানীয় জলের জন্য কুঁজো ব্যবহার করে জলটাকে যাতে ঠান্ডা রাখা হয়। কুঁজো কীরকম দেখতে, কুঁজোর ওপরে গলাটা সরু আর পেটটা মোটা। সেই গলা সরু পেট মোটা এই যে বস্তুটা কুঁজো, এই কুঁজোটা তৈরি হচ্ছে কী দিয়ে না, মাটি দিয়ে। মাটির সঙ্গে একটু বেশি করে বালি মেশানো থাকে যাতে তৈরি হওয়ার পর তার এটা সছিদ্র হয় আর কি, ছিদ্রগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম, আমরা দেখতে পারবো না, চোখে দেখতে পাবো না, বা জল যে সেখান থেকে হুড়ুর করে বেরিয়ে আসবে সেরকম নয়, কিন্তু ওপরে হাত দিলে সবসময় মনে হবে যেন ওপরটা বেশ ভিজে ভিজে লাগছে। তা ভিজে ভিজে লাগলে কী হবে, তার মানে সামান্য করে জল তাতে চিয়ে বেরিয়ে আসছে। সেই জলটা যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ বাষ্পায়ন যখন ঘটছে, তখন বাষ্পীভূত হওয়ার সময় ভিতরে যে জলটা আছে সেই জল থেকে সে তাপটা নিচ্ছে, তার ফলে তার বাষ্পীভূত হতে সুবিধা হচ্ছে, লিনতাপ হিসেবে নিচ্ছে, তার ফলে ভিতরে যে জলটা আছে তার তাপমাত্রাটা কমে যাচ্ছে, অর্থাৎ ঠান্ডা হচ্ছে। শীতকালে দেখবে কুঁজোর জল কেউ খায় না, শীতকালে স্বাভাবিক যে তাপমাত্রা যেটা থাকে মোটামুটি স্বাভাবিক 13-14 থাকে নর্মালি, খুব সকালবেলা ভোরবেলার দিকে হয়তো 10 হলো, 9-10 আমাদের এখানকার টেম্পারেচার, কিন্তু কুঁজোর জল দেখা যাবে অনেক বেশি ঠান্ডা, তার কারণ সেখানে তখনও বাষ্পায়ন হচ্ছে এবং কুঁজোর জল ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি এরকম হয় দেখবে কপালে জলপটি দেওয়া হয় জ্বর হলে, কপালে জলপটি দেওয়া হয়, তার কারণটা হচ্ছে কপালে বা সারা গায়ে স্পঞ্জ করতে বলে, যখন জ্বর বেশি হয়ে যায় তখন যদি জ্বর কমাতে না পারা যায় ট্যাবলেটের সাহায্যে, বা এটা একটা মানে প্রাচীন পদ্ধতি আর কি, জ্বর হলে তাকে জলপটি দিয়ে জ্বরটাকে কমানো। তারপর কেন কীভাবে হয়, জলপটি দিলে তাহলে সেটা বাষ্পীভূত হবে, তার হাওয়া করে তার উপর জলপেটে দিয়ে, তাহলে সেটা বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হওয়ার জন্য তার লিনতাপটা যেটা লাগবে সেটা শরীর থেকে নেবে, তার ফলে শরীরের তাপমাত্রাটা কমবে। এটা হাই টেম্পারেচারের জন্য অনেক পুরনো পদ্ধতি, এটা এখনও মানুষ কিন্তু কাজে লাগায়। আবার আমি তো মেজে মোছার কথা তো বললাম, গায়ে জল লাগার মানে যদি স্নান করে উঠে গানা মুছি আমরা ফ্যানের তলায় যাই তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, এমনি গায়ে জলটা শুকোলে অর্থাৎ জল থেকেই বাষ্পীভূত জলটা গা থেকেই বাষ্পীভূত হয়ে গেলে তাহলে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। আর হচ্ছে গ্রীষ্মকালে অনেক বাড়িতে এখন এসির প্রচলন যখন ছিল না, বা এখনও কিছু কিছু জায়গায় এটা ব্যবহার হয়, যে ওই নারকেলের যে ছোবড়া, সেই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পাপোশের মতন একটা মোটা ওরকম ম্যাট তৈরি করে, সেটা জানলাতে ঝুলিয়ে রাখে, ওই জানলাতে ঝুলিয়ে রেখে দেয়, রড আছে এইখানটা পুরো কভার করে ঝোলানো থাকে। এইবার তাতে জল ছিটিয়ে দিল, জল ছিটিয়ে তাকে ভিজিয়ে দিল, এখন ওইটাতে জল গ্রহণ করার ক্ষমতা আছে, খানিকটা জল সে ধরে রাখে। এবার বাইরের সূর্যের তাপেতে এইখান থেকে জলগুলো বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, আর সে কী করছে, বাষ্পায়নের জন্য তার যে লিনতাপটা লাগছে সেই লিনতাপটা ঘরের যে বাতাস তার থেকে নিচ্ছে, তার ফলে ঘরের বাতাসের তাপমাত্রাটা কমছে, ঘরটা ঠান্ডা হচ্ছে। তাই তো আমরা অনেক সময় দেখা যাবে যে গ্রীষ্মকালে যখন খুব বেশি গরম লাগছে তখন গায়ে হয়তো একটু জল মিশিয়ে দিলাম, তারপরে বেশ করে ফ্যানের তলায় চলে গেলাম, গাটা ঠান্ডা হয়ে গেল। বা যখন দেখবে খুব ঘেমে গেছে, কোনো কাজ করতে গিয়ে খুব ঘেমে গেছে, তখন ফ্যানের তলায় গেলে গাটা ঠান্ডা হয়ে গেল। এই সব ব্যাপারগুলো ঘটে, এটা বাষ্পায়নের যে বস্তু শীতল হয়ে যায় এটা তারই কিছু ঘটনা। এই পর্যন্ত আমার এই ভিডিওটা, ঠিক আছে।